ভোরে গ্রামে হাঁটার মতো শান্তি আর কোথাও নেই, কিন্তু ইব্রাহিমের জীবনে সে শান্তির জায়গাটুকু যেন দুর্ভাগ্যর ধুলোয় ঢাকা। সে গ্রামের একজন গরিব কৃষকের ছেলে। দিন চলে কোনো মতে। আল্লাহ, এতদিন দোয়া করলাম, তবু কিছু হয় না। মার মুখে হাসি দেখার স্বাদ, কিন্তু কপাল তো কেবল ফাঁকা ফোঁকে। বাপ, আজ তো জমিনে কাজ নেই, একটু হাটে গিয়ে 2 কেজি চাল আনবি তোর মামার দোকান থেকে। ধার দিলে দিব মা, আর না দিলে একটু পান্তা খেয়ে মাঠে যাব। 3 দিন হলো ঘরে চাল নেই। ইব্রাহিমের বাবা মারা গেছে 2 বছর আগে। সব দায়িত্ব এখন তার ঘাড়ে। গ্রামের ধনী কৃষক হারুন চাচা, তার একমাত্র মেয়ে মায়া। পড়াশোনা জানা, গায়ের রং ফর্সা, স্বভাব শান্ত। আম্মা, আমি বলছি আমি বিয়ে করব একজন ভালো মানুষকে। টাকা নাই তাতে কি? তুই পাগল হইছস? ইব্রাহিম গরিব চাষা, তারে জামাই করবি? শোন, তুই যদি বিয়েতে রাজি থাকিস, আমি কিছুই বলতে পারি না, কিন্তু গ্রামের লোকজনের কথা সহ করতে পারবি তো? আমি ইব্রাহিমকে সম্মান করি। সে পরিশ্রমী, সৎ। এটাই আমার স্বপ্নের মানুষ। একসময় অনেক আপত্তি সত্ত্বেও বিয়েটা হয়, কিন্তু সে বিয়েতে ছিল না উৎসব, না আনন্দ। ছিল শুধু একরাশ প্রশ্ন। ওই দেখ, জামাইয়ের পায়ে জুতা নাই। মায়া এত সুন্দর, এই ছেলেটারে পাইলো কিভাবে? ইব্রাহিম চুপ করেছিল। সে জানে মানুষের মুখের কথাই নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। বিয়ের পর ইব্রাহিম হারুন চাচার বাড়িতেই থাকে, জামাই হিসেবে নয়, যেন এক কাজের লোক। এই ইব্রাহিম, পুকুর থেকে পানি তুলে আনো। সকালে হাড়ি মাজছো না কেন? ইব্রাহিমকে ছোট করতে মার যেন আনন্দ লাগে। আমি এসব সহ্য করতে পারি মায়া, কিন্তু একদিন নিজের ঘর তুলবো, দেখবা। আমি জানি তুমি পারবা, আমি তোমার পাশে আছি। একদিন হারুন চাচা অসুস্থ হয়ে পড়ে। চাষের জমি দেখাশোনা করার কেউ থাকে না, সব দায়িত্ব পড়ে ইব্রাহিমের উপর। তুই কি পারবি সব সামলাতে? আমি চেষ্টা করব চাচা, শুধু দোয়া কইরেন। এই ইব্রাহিম তো সত্য পরিশ্রমী, ধনির বাড়িতে গিয়েও তার অহংকার নাই। একদিন হাটে ইব্রাহিম নিজের ফসল নিয়ে যায় বিক্রি করতে। লোকজন দেখে, পরিপাটি পোশাকে, মাথা উঁচু করে হাঁটে। এই তো ইব্রাহিম ভাই, আপনি তো এখন সম্মানিত মানুষ। সম্মান আছে কষ্টের পরেই ভাই, আমি এখনো গরিব জামাই আছি। এক সন্ধ্যায় ইব্রাহিম বাড়ি ফিরে দেখে মায়া তার জন্য অপেক্ষা করছে। আজ তুমি সবার মুখ বন্ধ করে দিলি। আমি তো শুধু তোমার ভালোবাসার দাম দিতে চেয়েছিলাম। 1 বছর পেরিয়ে গেছে। ইব্রাহিম এখন নিজের ঘর তুলেছে, মাটির দেওয়াল, টিনের ছাদ, গাছের ছায়ার পাশে। এটাই তার নিজের দুনিয়া, যেখানে অপমানের জায়গা নেই, আছে আত্মমর্যাদা।
এই ঘরটা আমার রাজপ্রাসাদের চেয়েও ভালো। এই রাজপ্রাসাদের রাজাও কিন্তু এখনো সকালে উঠে মাঠে যায়। জামাই বলে গায়ে বসে থাকেনি, মাঠে নেমেছে। এমন জামাই পেলে মেয়ের কপাল খোলে। শ্বশুর হারুন চাচার শরীর ভেঙে পড়ে, আগের মতো চাষের জমিতে যেতে পারে না। ইব্রাহিমকে ডেকে বলে, তুই মায়ার স্বামী, আমার নিজের ছেলের চেয়েও বেশি আপন। আমার জমির একটা ভাগ তোকে দিয়ে দিতে চাই। না চাচা, আমি কিছুই চাই না, শুধু দোয়া কইরেন মায়ের মুখে যেন কষ্ট না আসে। একদিন রাতে হঠাৎ চিৎকার, ইব্রাহিমের চাষের জমিতে আগুন লেগেছে। আমাদের সব শেষ হয়ে যাবে ইব্রাহিম। না মায়া, আমি আবার শুরু করব। আগুন সব পুড়িয়ে দেয়, কিন্তু পুড়াতে পারে না ইব্রাহিমের সাহস। আমরা গরিব, কিন্তু মাথা নিচু করব না। চলো একসাথে শুরু করি নতুন কিছু। এক বছর পরে গ্রামে হয় ধান উৎসব। সবাইকে অবাক করে ইব্রাহিমকে সম্মাননা চাষী ঘোষণা করা হয়। যে ছেলে অপমানের মুখে হাসে, সে একদিন সর্দার আসনে বসে। ইব্রাহিম শুধু একজন জামাই না, সে এখন গ্রামের গর্ব। তুমি গরিব ছিলে, তাই মানুষ তোমায় ছোট করেছিল। আর তুমি ভালোবেসেছিলে, তাই আমি আজ এত বড় হয়ে উঠেছি। গরিবই কোনো অপরাধ নয়। আত্মসম্মান আর ভালোবাসা থাকলে মানুষ ভাগ্য নিজে বদলে দিতে পারে। মা, আজ বাবা আবার তোমার গায়ে হাত তুলেছে? কিছু না মা, একটু রাগ উঠেছিল, চলে যাবে। মা, বাবা কি আমাদেরও মারবে? না রে বাপ, ওসব কথা ভাবিস না, তোর পড়াশোনায় মন দে। তোরা আবার আমার পিছে কান ফাটাস? খাবার এখনো রেডি না? তোমার ভাত বসিয়ে দিয়েছি, আর 5 মিনিট। 5 মিনিট লাগবে? তোরে বলছিলাম আজ বাজারের টাকা দিবি। মা তো বলেছিল হাতে কিছুই নেই। তুই আবার কথা বলিস? বাপেরে শেখাতে এসেছিস? মা, চলো পালিয়ে যাই। পালিয়ে গেলে খাবি কি, পড়বি কি? আল্লাহ সহায় হলে একদিন সব ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে ইচ্ছে করে একদিন আমিও চিৎকার করে বলি, এই মানুষটার গায়ে আর তুই হাত তুলবি না। তুমি কি তোমার বাবাকে ভয় পাও না?
এই ছেলেটার কলম কই? স্কুলের নাম করে টাকা নিছিস? না বাবা, হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? তোকে আমি ঠিক করতেছি এখন। একটা কলমের জন্য তুমি ছেলেকে মারবা? তোরে মুখটা আর সহ্য হয় না। সব নষ্ট তুই করেছিস। বাবা, আর নয়, এই বাড়ি কবরখানা হয়ে গেছে। তুমি যদি বদলাতে না চাও, আমরা একদিন এই ঘর ছেড়ে চলে যাব। তুই তুই মুখে এত বড় কথা বলিস? আজ তোর মেয়ে যা বলেছে ওটাই সত্যি। মা, তুমি কি কোনোদিন বাঁচতে চাওনি? চেয়েছিলাম, কিন্তু এই সমাজে একটা মেয়ের বাঁচার দরজা কই। তাহলে আমিই হব সেই মেয়ে যে বাঁচবে। তুমিও বাঁচবে মা। কঠিন সময়েও কেউ কেউ ভেতর থেকে ভেঙে না পড়ে শক্ত হয়। একটা মেয়ে যখন নিজের মাকে বাঁচাতে চায়, তখন সংসার বদলায় না, বদলায় ইতিহাস। সুপ্তি, আজ তোমার চোখে ঘুম নেই? সব ঠিক তো? ম্যাম, কেউ আমার মাকে বাঁচায় না। আমার বাবার ভয়ে সবাই চুপ। তোমার বাবা কি মাকে মারেন? প্রতিদিন। স্যার, আমি একজন শিক্ষার্থী আর তার পরিবারের পক্ষে এসেছি। আপনার অভিযোগ লিখিত দিতে হবে। আমি মেয়েটির পাশে থাকব। তার বাবার নাম মতিন চৌধুরী। গায়ে হাত তোলা, শিশু নির্যাতন সবই চলছে। আজ স্কুল থেকে ফিরতে তুই একটু বেশি দেরি করলি মা। হ্যাঁ মা, একটা দরকারি কাজ ছিল। আমি শুনেছি আমাদের ম্যাডাম নাকি পুলিশের কাছে গেছেন। কি? কিসের জন্য? তোমার জন্য মা, আর আমাদের জন্য। তোরা পুলিশ ডেকেছিস? আমি তোদের মেরে ফেলবো। তুমি যা করেছো তা অন্যায় মতিন। তোরা আমার বিরুদ্ধে যাবি? আমি তোর স্বামী। তুমি কেবল স্বামী না, তুমি অত্যাচারকারীও। মতিন সাহেব, আপনার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আমার নিজের বউ বাচ্চা, ওদের গায়ে আমি মারলে তাতে কি? আইন বলে স্ত্রী কিংবা সন্তানের ওপর হিংসা অপরাধ। তুমি অনেক সাহসী মেয়ে সত্যি। তোমার মতো মেয়েরা সমাজকে বদলায়। আমি চাই শুধু আমার মা হাসুক। আজ যেন কেমন হালকা লাগছে বুকটা। তুমি হাসলে বাড়ি আলোয় ভরে যায় মা। আমারও মনে হচ্ছে আমাদের ঘরটা এখন আর ভয়ঙ্কর নয়। নীরবতা কখনো সত্যি মুক্তি দেয় না। একটা ছোট মেয়ের সাহস আর এক মায়ের সহ্য মিলে যখন প্রতিবাদের রূপ নেয়, তখন বদলে যায় এক নির্যাতিত ঘর। অত্যাচারকে সহ্য করাও অন্যায়, সাহসিকতাই একমাত্র পথ, যেটা আলো এনে দেয় অন্ধকার সংসারে।